নমস্কার বন্ধুরা। আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে আহ দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে একে কি বলে সভ্যতা। মূল বিষয়টা আগে বলে দিই। সেটা হচ্ছে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন বা বহু দিন ধরে এই প্রশ্নটার সম্মুখীন আমি হচ্ছি যে ম্যাম কিভাবে আমরা নোটস বানাবো, কিভাবে নোট বানিয়ে পড়বো। সেটা মানে সব পরীক্ষার জন্যই জাস্টিফাই করে এই আমার কথাগুলো। তো সেক্ষেত্রে হচ্ছে যে কোনো চাকরির পরীক্ষা হোক আর যে কোনো পরীক্ষায় আমরা দিই না কেন, এখন যে পরীক্ষাগুলো আমরা দিচ্ছি সেটা এসএসসি হোক, পিএসসি হোক, টেট হোক বা নেট হোক, সমস্ত কিছুর জন্য আমাদেরকে কি করতে হয়, আমরা যে জিনিসটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছি বই লাইন বাই লাইন, সেটা আমাদের একটা নোট করতে হয়। যেই নোটটা আমরা খাতায় নিজেরা তৈরি করি এবং অনেকেই অনেক সময় হয় সমস্তটা তৈরি করা সম্ভব হয় না। সেক্ষেত্রে হাতের সামনে টেক্সট রাখাটা খুব দরকার, যাতে পরীক্ষার আগে অন্তত টেক্সটটা একবার করে সেই দাগানো লাইনগুলো দেখে যাওয়া যায়। এইবার আমি আপনাদেরকে একটা ফুটপ্রিন্ট টাইপ দেখাচ্ছি। এটা হচ্ছে একটা নোট বানানো, একটা নোটস, আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা হচ্ছে আমাদের নেটের, যেটা হচ্ছে ইউনিট 6, অর্থাৎ নাটকের যে ইউনিটটা রয়েছে সেই ইউনিটের একটা অন্যতম ছোট একটা প্রহসন, যেটা একেই কি বলে সভ্যতা, মধুসূদন দত্তের। আমি এখানে এটা দেখাবো যে কিভাবে একটা নাটক হোক, একটা গল্প হোক, একটা উপন্যাস হোক, ওভারঅল নোট কিভাবে বানাতে হয় সেটা একটার আমি নমুনা আপনাদের দেখাচ্ছি। যারা যারাই আমাকে এই প্রশ্নটা করছেন বা যারা প্রথম এই নেট সেট পড়া বা এসএলএসটি টেট এই সমস্ত পড়া শুরু করেছেন এবং যারা বুঝতে পারছেন না কিভাবে নোটটা বানাতে হয়, তাদের জন্য আজকের ক্লাসটা। আচ্ছা, এছাড়াও বাকি যারা রয়েছেন তারা একবার এক ঝলক দেখে নিতে পারেন, তাহলে বুঝতে পারবেন আপনারা সঠিক পথে যাচ্ছেন কিনা। দেখুন, এই যে একেই কি বলে সভ্যতার এখানে যে বিষয়টা রয়েছে, দেখুন প্রথমে যিনি মধুসূদন দত্ত আর কি, তার জন্ম কত 1824 খ্রিস্টাব্দ, জন্মস্থান যশোর জেলার সাগরদাড়ি গ্রাম। তার রচিত প্রহসন এবং নাটক কি কি, প্রহসনগুলোর নাম দেখুন পরপর লেখা রয়েছে। একেই কি বলে সভ্যতা 1860, বুড়ো শালিকের ঘাড়েরও, এবং নাটক শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী, পদ্মাবতী, মায়াকানন ইত্যাদি। এবং পাশে সালগুলো দেওয়া রয়েছে, মৃত্যুর সালও দেওয়া রয়েছে। এবার আপনারা বলতে পারেন যে নেটের জন্য যদি হয়, নেটের জন্য তো এভাবে আসে না। কোনো সময় আমরা দেখিনি যে মধুসূদন দত্ত কবে জন্মগ্রহণ করেছেন, কবে মারা গেছেন, এই রিলেটেড কোনো কোশ্চেন এসেছে। সেক্ষেত্রে আমি বলবো এই রিলেটেড কোশ্চেন কিন্তু এক্ষেত্রে না হলেও আপনি এসএসসি বা পিএসসি এরকম যদি কিছু পরীক্ষার জন্য রেডি হয়ে থাকেন বা প্রস্তুতি নিতে থাকেন, তাহলে দেখবেন আমাদের মধুসূদন দত্ত জায়গাটা কমন রয়েছে এবং তার সম্পর্কে আমাদের এমনিতেও কিছু জানা প্রয়োজন। শুধুমাত্র একটা প্রহসন পড়লেই তো হয় না বা একটা নাটক পড়লেই হয় না, তার যে উৎসটা এবং যিনি লিখেছেন তার সম্পর্কে আমাদের কিছুটা বেসিক জিনিস জানা প্রয়োজন। তো সেক্ষেত্রে এখান থেকেও এই নোটটার দ্বারা আপনার সেটাও হয়ে গেল। তো দেখুন, মৃত্যু মৃত্যু হচ্ছে 1873 খ্রিস্টাব্দ। আমি একটু নোটটা ডিটেলে দেখাচ্ছি, তাহলে আপনারা বাকিগুলো নিজেদের মতো করে নিতে পারবেন। একে কি বলে সভ্যতার রচনা হয়েছে 1859 খ্রিস্টাব্দে, প্রকাশ কবে হয়েছে সেটাও লেখা রয়েছে 1860। আচ্ছা, প্রথম অভিনয়, খুব গুরুত্বপূর্ণ জায়গা, এখান থেকে প্রশ্ন দিতেই পারে। প্রথম অভিনয় হচ্ছে 1865 খ্রিস্টাব্দের 18ই জুলাই, বেলগাছিয়া থিয়েটারের উদ্দেশ্যে লিখিত হয়েছিল। প্রকাশ দেখুন, প্রথম প্রকাশ হচ্ছে কত সালে লেখা রয়েছে, 1266 বঙ্গাব্দ, 1860 খ্রিস্টাব্দ। পৃষ্ঠা সংখ্যা ছিল তখন 38। দ্বিতীয় প্রকাশ হচ্ছে 1269 বঙ্গাব্দ, অর্থাৎ 1863 খ্রিস্টাব্দ, পৃষ্ঠা হচ্ছে 34। প্রথম অভিনয়, গুরুত্বপূর্ণ জায়গা, শোভাবাজার থিয়েট্রিক্যাল সোসাইটি কর্তৃক 1865 খ্রিস্টাব্দে, 18ই জুলাই। আচ্ছা, এইবার হচ্ছে কিসের উদ্দেশ্যে, এটা একটু ছোট করে লেখা রয়েছে যে 1858 সালের পাইকপাড়ার বিদ্যোৎসাহী জমিদার সিংহর মানে বেলগাছিয়া রঙ্গমঞ্চে রামনারায়ণ তর্করত্নের অনুদিত রত্নাবলীর অভিনয় দেখে মধুসূদন কি করেছিলেন, তখন বাংলা নাটক সম্পর্কে
একটা হতাশা তার মধ্যে কাজ করেছিল এবং নিজেই মহাভারতের কাহিনী অবলম্বনে শর্মিষ্ঠা নাটকটা তিনি তখন রচনা করেন। যেই শর্মিষ্ঠা নাটক প্রকাশিত হচ্ছে 1859 সালে। তারপর কৃষ্ণকুমারী নাটক লিখেও তার কি হয়, এক্ষেত্রে এরকম তিনি নাটক লেখেন, তবে তিনি নাটক লেখা ছেড়ে দেবেন বলেন। কেশবচন্দ্রকে লেখা একটি চিঠি, দেখুন এই যে চিঠিটা রয়েছে এটা আপনি হয়তো একবার পড়ে নিলেন। চিঠি জাতীয় প্রশ্ন নাও আসতে পারে, কিন্তু কাকে লিখেছিলেন দেখে জেনে নিলাম আমরা। এই বেসিক জায়গাগুলো আমাদের একটু জানতে হবে। একে কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও, প্রহসন দুটো একই সাথে রচিত, পাইকপাড়া রাজাদের, বেলগাছিয়া থিয়েটারের, ইত্যাদি ইত্যাদি এখানে বিষয়গুলো রয়েছে। আচ্ছা, এবার দেখুন বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনটি মাইকেল প্রদত্ত নাম কি ছিল? ভগ্ন শিব মন্দির। মাইকেলের জীবৎকালে 1269 খ্রিস্টাব্দে দ্বিতীয় সংস্করণ বের হয়, ইত্যাদি রয়েছে। প্রথম সংস্করণের আখ্যাপত্রে বন্ধনীর মধ্যে এটিকে প্রহসন বলা হয়েছিল। 1860 সালে পাইকপাড়া রাজাদের সিংহ ভ্রাতৃদ্বয় প্রতাপচন্দ্র সিংহ এবং ঈশ্বরচন্দ্র সিংহের ব্যয় মুদ্রিত হয়েছিল একে কি বলে সভ্যতা। গুরুত্বপূর্ণ জায়গা। আচ্ছা, 1269 বঙ্গাব্দে মুদ্রিত দ্বিতীয় সংস্করণ থেকেই বর্তমান পাঠটি গ্রহীত। এই জায়গাটুকু আমি পড়লাম, এটা হচ্ছে বেসিক জায়গা। সোর্সটা কি, একে কি বলে সভ্যতার, এবং আমরা মধুসূদন সম্পর্কে একটি জেনে রাখলাম তিনি কেন তিনি এই প্রহসনটি লিখেছেন ইত্যাদি। পরবর্তী যে বিষয়টা আমরা যাব সেটা হচ্ছে চরিত্র। এবার দেখুন এরকম অনেক প্রশ্ন আসে যে পুরুষ চরিত্র কটি রয়েছে বা নারী চরিত্র কটি রয়েছে। তাহলে আমরা যে কোনো গল্প হোক, নাটক হোক, এগুলোর যদি এরকম একটা ছক করে নিই যেখানে আমরা জানি যে এই জাতীয় প্রশ্ন আসে, তাহলে কিন্তু আমাদের নেট হোক, সেট হোক, বা যে কোনো এসএলএসটি হোক, পিএসসি হোক, আমাদের জন্য কিন্তু সুবিধা হবে। পুরুষ চরিত্র কর্তামশাই, নববাবু, কালীবাবু, বাবাজি, বৈদ্যনাথ, মানে এরা কিন্তু মূল চরিত্রের কথা বলছি। আরো অনেক চরিত্র রয়েছে, যেমন আমরা দেখতে পাই যে জ্ঞান তরঙ্গিনী সভায় যাওয়ার পর আরো অনেক চরিত্র দেখতে পাবো, কিন্তু এখানে মূল জায়গাগুলো লেখা হয়েছে। নারী চরিত্রের ক্ষেত্রে হচ্ছে গৃহিণী রয়েছে, তারপরে হচ্ছে প্রসন্নময়ী, হরকামিনী, নিত্যকালী, কমলা, পয়ধরী, নিতম্বিনী। আচ্ছা, খ্যামটাওয়ালি দুজনের নাম কি? পয়ধরী, নিতম্বিনী। এছাড়াও যারা যারা রয়েছেন চৌকিদার, যন্ত্রীগণ, বিহারা, খানসামা, দারোয়ান, মালি, বরফওয়ালা, মাতাল, মুটিয়ারদয়, সার্জান, বাবুদল। এইভাবে আমরা কি করলাম, মূল যে পুরুষ চরিত্র, মূল যে নারী চরিত্র আলাদা করে দিলাম, এবং তার পাশাপাশি যেটা করলাম বাকি আরো যাদের কথা আমরা পাচ্ছি সেগুলো পেলাম। এই বাবু দলের মধ্যেই কিন্তু এই যত বাবুদের কথা আমরা পাবো তাদের নামটা এখানে থাকবে। সুতরাং মূল যে চরিত্র, মূল যে মানে কি বলবো পুরুষ চরিত্র, সেটা কিন্তু এই কটা। তাহলে এইভাবে প্রশ্ন আসলেই আসতে পারে আমাদের। এইভাবে যদি আমরা দুদিক ভাগ করে নিই, হয়তো আপনারা ভাববেন যে অনেকক্ষণ সময় লাগবে নোটটা করতে, কিন্তু আমি বলবো বারবার করে টেক্সট পড়া অনেক সময় সম্ভব হয় না। সুতরাং একটা নোট যদি আপনি ভালো করে ফেলতে পারেন খাতায়, তাহলে দেখবেন মানে এইভাবে স্ট্রাকচার ওয়াইজ সাজিয়ে যদি তৈরি করতে পারেন, আপনি যদি নাটকটা নাও পড়েন, আপনি যদি শুধুমাত্র নোটটা পড়েন, আপনি নোটটা পড়ে গিয়েও কিন্তু প্রশ্নের উত্তর করে আসতে পারবেন। আচ্ছা, একে কি বলা চরিত্রগুলো সভ্যতার। আচ্ছা, যেমন দেখুন এরপরে আমি মানে এই যে চরিত্রগুলোর নাম কে কার কি হয়, যেমন কর্তা সে হচ্ছে নবর বাবা, কালীনাথকে নবর বন্ধু, নবকুমার কর্তার পুত্র, বাবাজি কর্তার অনুচর, বৈদ্যনাথ যাকে বোদে বলা হয়েছে সে কি ছিল? সে হচ্ছে গৃহর ভৃত্য ছিল, অর্থাৎ চাকর ছিল। গৃহিণী হচ্ছে নবর মা, নৃত্যকালী হচ্ছে নবর খুড়তুতো বোন, প্রসন্নময়ী হচ্ছে নবর বোন। এই জায়গাটা, এই বোনের জায়গাটা কিন্তু অনেকের গুলিয়ে যায়, এই জন্য পুরোপুরি বিষয়টা জানতে হবে। তারপর দেখুন খ্যামটাওয়ালির দয় রয়েছে নিতম্বিনী, পয়ধরী। হরকামিনীকে নবস্ত্রী, কমলাকে তার পরিচয় কিন্তু এখানে স্পষ্ট নয়, অর্থাৎ সে কিরকম বোন হয় বা কি হয়, আদৌ বোন হয় কিনা সেটা বোঝা যায়নি। থাকি ও বামা হচ্ছে বার বিলাসিনীর দয়। ঠিক আছে, এরপরে দেখুন বাবুদল। এবার বাবুদলের মধ্যে আমরা অনেকগুলো ক্যারেক্টার পাচ্ছি, চৈতন্য, শিবু, বলাই, মহেশ, এছাড়াও জ্ঞান তরঙ্গিনী সভার সভ্যবৃন্দ। তারপর মুটিয়ার দয়ের কথা পাবো। প্রথম জন অজ্ঞাত, যার কোনো নাম নেই, নাটকটা যদি খুব ভালো করে পড়ে থাকেন মনে আছে আপনাদের। দ্বিতীয় জন হচ্ছে কাদের মিয়া। আচ্ছা, এরপরে এছাড়াও আরো কিছু ক্যারেক্টারের নাম আমরা নাটক পড়তে পড়তে শুনবো, যেমন লিগলিমর, পদি, হ্যাঁ, সদানন্দ বাবু, উইলসন, মদন, বোপদেব, এই যে বিষয়গুলো, জয়দেব,
এই প্রসঙ্গগুলো কিন্তু আমরা পাবো। তাহলে দেখুন ওই প্রসঙ্গগুলো কিন্তু এখানে লেখা আছে। নেক্সট দেখুন, শোভাবাজার থিয়েট্রিক্যাল সোসাইটি কর্তৃক 1865 খ্রিস্টাব্দে প্রথম অভিনীত হচ্ছে। তাহলে কোথায় অভিনীত হচ্ছে, কবে অভিনীত হচ্ছে, এখান থেকে প্রশ্ন আসতেই পারে মন্তব্য যুক্তি আকারে। কার উদ্যোগে, রাজা দেবীকৃষ্ণ দেব বাহাদুরের উদ্যোগে। কোশ্চেন যদি কঠিন করতে চায় তাহলে যেরম ভাবে ইচ্ছে দিতে পারে ওরা। এরপরে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা আমি বলবো, যখন আপনারা নাটক পড়বেন দেখবেন নাটক তো মানে অভিনয় হয়, সুতরাং কে অভিনয় করেছেন এই বিষয়টা কিন্তু থাকে। অনেক সময় হয় একটা নাটক বারবার অভিনয় করা হয়েছে, সেক্ষেত্রে মানে প্রথম রজনীর যে অভিনেতা তাদের কথা থাকে। এখানে আমরা টিনের তলোয়ারেও সেম ব্যাপারটা দেখতে পাবো। আপনি যদি পিএসসির দিকে বলেন তাহলে নরক গুলজারেও রয়েছে। এইরকম নানান নাটকের দিকে আমরা দেখতে পাবো। এবার তাহলে আমাদেরকে জানতে হবে, তাহলে চরিত্র হচ্ছে নবকুমার। নবকুমার চরিত্রের অভিনেতা কে ছিল, মণিমোহন সরকার। প্রসন্নময়ী অভিনেতা ছিল হচ্ছে কুমার অমরেন্দ্র কৃষ্ণদেব। কালী উপেন্দ্র কৃষ্ণদেব। হরকামিনী কুমার রাজেন্দ্র কৃষ্ণ দেব। এবার আপনারা বলবেন যে অমরেন্দ্র কৃষ্ণদেব এটা তো ছেলে, তাহলে কি করে অভিনয় করে। সেই সময় আমরা জানি অভিনয়ের ক্ষেত্রে কিন্তু ছেলেরাই কি করতো, মানে মেয়েদের মতন সেজেই অভিনয় তারা করতো। ঠিক আছে, সেই সময় থিয়েটারের সেরকম একটা মানে মেয়েরা ওখানে যাবে এরকম এটা এটা খুব একটা মানে সাবলীল ভাবে দেখা হতো না। পরবর্তীকালে আস্তে আস্তে হয়েছে। যাই হোক, তাহলে এটা আমরা পেয়ে গেলাম মেন ক্যারেক্টারগুলো মোটামুটি। এরপর এরপর এইখান থেকে হচ্ছে আপনি কি করবেন, এরপর আপনি ডিটেল নোট করলেন। তাহলে প্রথমে দেখুন আমি কিভাবে করলাম। প্রথমে হচ্ছে মধুসূদন সম্পর্কে লিখলাম এবং নাটকটা কেন লেখা হয়েছে উৎস সম্পর্কে তথ্য বার করে ওটা আমি ধরুন নোট ডাউন করলাম। নেক্সট আমাকে কি করতে হবে বা আপনাদেরকে কি করতে হবে, যে এরকম ভাবে যে ক্যারেক্টারগুলো রয়েছে সেই ক্যারেক্টারগুলোর পুরো ডিটেলস লিখতে হবে, যাতে ক্যারেক্টার সম্পর্কিত কোনো প্রশ্ন যেন ভুল না যায়। ঠিক আছে, নেক্সট হচ্ছে এটা করার পরে মানে কোথায় অভিনয় হয়েছে ইত্যাদি ইত্যাদি। এরপরে হচ্ছে কোন চরিত্রটা কে অভিনেতা ছিল, এগুলো নাটকের ক্ষেত্রে থাকে। এবার হচ্ছে প্রথমাঙ্ক। এখান থেকে আমি খুব বেশি ডিটেলে পড়ছি না, কারণ মানে এটা কিছুটা দেখিয়ে দিচ্ছি আমি। প্রথম সংলাপ হচ্ছে, প্রথম সংলাপ কার ছিল, কালীনাথের ছিল। সেই সংলাপটা কি ছিল বলো কি। ঠিক আছে, এত তুফানে নৌকা বাঁচিয়ে এনে ঘাটে এসে কি হাল ছেড়ে দেওয়া উচিত, কালী বলছে। কি প্রসঙ্গে, সভা অ্যাবলিশ করে দেওয়ার প্রসঙ্গে কিন্তু কথাটা বলছে। যখন আমাদের সাবস্ক্রিপশন লিস্ট অতি পুয়ার ছিল, তখন আমরা নিজের থেকে টাকা দিয়ে সভাটি সেভ করেছিলাম, কালী। কর্তা এখন দেখুন এইভাবে যদি আমরা পড়তে পড়তে যাই গুরুত্বপূর্ণ লাইনগুলো যেগুলো টেক্সটে দাগিয়েছি, একটা জায়গা পড়লেই আপনি বুঝতে পারবেন যে যখন ধরুন আপনার নাটকটা সবসময় আপনি পড়ে উঠতে পারছেন না, পরীক্ষার আগে কিন্তু এই জায়গাটা যদি আপনি চোখ বুলিয়ে যেতে পারেন, এইভাবে যদি চোখ বুলাতে পারেন, তাহলেও কিন্তু আপনার নাটকটা পুরো চোখের সামনে ভেসে উঠবে। আমি কিভাবে বলি আপনাদের নোট বানাতে তারই একটা মডেল দেখানোর জন্য কিন্তু আজকের এই পিডিএফটা আমি নিয়ে এসেছি। আচ্ছা, কর্তা এখন কেমন হয়েছেন যে 10 মিনিট যদি আমি বাড়ি ছাড়া হই তাহলে তখনই তত্ত্ব করেন, কে বলছে, নব বলছে। নেক্সট হচ্ছে কর্তা বৃন্দাবন থেকে ফিরেছে, তার বাড়ির থেকে বেরোনো ভার, নব, তাই বাড়ি থেকে বেরোনো ভার। সবাটা দেখছে অ্যাবলিশ করতে হলো, নব। বাহ, তুমি পাগল হলে নাকি, কালী। তাহলে এইভাবে দেখুন যেই যেই গুরুত্বপূর্ণ জায়গাগুলো সেগুলো কিন্তু লেখা হয়েছে। তারপর বোধের সম্পূর্ণ নাম কি, বৈদ্যনাথ। নব গড়ানহাটার বৈষ্ণবদেব, মানে এই জায়গাটা যদি পরপর পরপর পড়তে পড়তে যান কি কি ঘটনা ঘটেছে, এবং আমরা এটাও বুঝে যাব কে কি কথা বলছে। গড়ানহাটার প্যারি আর ছুকরি বিন্দি ছাড়া কাউকে চেনে না, কে বলছে, কালী। তাহলে কোন কোন জায়গার কথা পাচ্ছি, গড়ানহাটার দুজনের কথা পাচ্ছি, প্যারি আর হচ্ছে ছুকরি বিন্দি। ঠিক আছে, কালীর খুড়ো নাম কি, কৃষ্ণপ্রসাদ ঘোষ, বৈষ্ণব হয়ে বৃন্দাবনে মরেছে। এরপরে দেখুন এইভাবে চলছে, কালীর পুরো নাম কি, এটা বোধহয় কোশ্চেনে এসেও ছিল, শ্রী কালীনাথ দাস ঘোষ। কৃষ্ণপ্রসাদ ঘোষের বাড়ি কোথায়, বাঁশবেড়ে। কর্তা কালীর সম্পর্কে কে হন, জ্যাঠা হন। যে সভাটি কালীর নবকে নিয়ে যাওয়ার জন্য কর্তার কাছে অনুমতি চান সেটা হচ্ছে জ্ঞান তরঙ্গিনী সভা। কালী ও নব যখন কর্তার কাছ থেকে অনুমতি নিয়ে মানে সভায় যাচ্ছে তখন হচ্ছে 5টাও বাজেনি। সভাটি অবস্থিত শিকদারপাড়া স্ট্রিটে। আচ্ছা, জ্ঞান তরঙ্গিনী সভায় কি হয়, কর্তা জানতে চাইলে
তিনি কি বলছেন যে আমাদের কলেজে কেবলমাত্র ইংরেজি চর্চা হচ্ছিল, তা আমাদের জাতীয় ভাষা তো কিঞ্চিৎ জানা চাই, তাই এই সভাটি সংস্কৃত বিদ্যা আলোচনার জন্য সংস্থাপন করেছি। যেই দিন এই প্রশ্নটা এসছে, যেদিন এই সভায় মানে মানে আলোচনা হতো ইত্যাদি, সেটা হচ্ছে শনিবার। আচ্ছা, কালী ও নব কলেজে একসাথে পড়ছিলেন। এটা প্রশ্ন হতে পারে, কালীর সঙ্গে নবর যে বন্ধুত্ব সেটা কিভাবে, স্কুলের বন্ধু ছিল তারা নাকি কলেজের বন্ধু ছিল? কিন্তু এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। মহাশয় আমার পরম মিত্র ছিলেন, কর্তা কৃষ্ণপ্রসাদ ঘোষ সম্পর্কে বলা হচ্ছে। আচ্ছা, তাহলে দেখুন এবার আরেকটা জায়গা বলি। এই যে জ্যাঠামশাই যদি আগে হয় তবে এক্ষণে আমরা বিদায় হলাম, এই কলিকাতা ইত্যাদি একলা পাঠিয়ে কি করলাম ইত্যাদি। আচ্ছা, তারপরে নব বলছে এই যে কর্তা বাইরে আসছে, নাও আমার মানে আর একটা পান নাও, ঠিক আছে। কালী বলছে আমি ভাই পান তো চাই না, পান করি ইত্যাদি ইত্যাদি, জাস্ট দ্য থিং। এইভাবে দেখা যাচ্ছে, দেখুন এতটার মধ্যে মোটামুটি 3 পৃষ্ঠা বোধহয় আমরা দেখলাম। তো নাটকের অবস্থা বুঝেই আমাদেরকে লিখতে হবে। এতটা হলো। এরপরে দ্বিতীয় গর্ভাঙ্কের জায়গাটা কোথায় দেখুন, শিকদারপাড়া স্ট্রিট। এবার এখানের প্রথম মুক্তি কার ছিল? বাবাজির ছিল। তারপর কি কি ঘটনা ঘটেছে এটা আর বলতে বলতে আমি যাচ্ছি না, এটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো কে কি কথা বলেছে দেখুন, পাশে থাকি লেখা থাকি, হ্যাঁ, প্রথমবার বিলাসিনী, বাদিকে এখানে লেখা হচ্ছে থাকি। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি স্কিনটা কি একটু হেজি হচ্ছে কিনা জানি না, আমি একটু ছোট করে দিলাম যার জন্য আপনারা একটু জুম করে দেখে নিতে পারবেন। আচ্ছা, বাবাজির ব্যাগ থেকে কত টাকা পড়েছিল? 4 টাকা পাওয়া যায়। এখানে সমস্ত রকম ইনফরমেশন কিন্তু রয়েছে। মুটিয়াগণের মধ্যে দ্বিতীয় জনের নাম কি? এখানে আমরা পেয়ে গেলাম কাদের মিয়া। আচ্ছা, কে কি বলছে ইত্যাদি, এটা আমি আর ডিটেলে যাচ্ছি না, এই নাটকটা আমি পড়িয়েওছি, খুব মানে ধরে ধরেই আমার পড়ানো হয়েছে। যদি ক্লাসটা না দেখে থাকেন অবশ্যই আপনারা প্লে লিস্টে গিয়ে দেখে নেবেন, বেঙ্গলি নেটসেট বেঙ্গলির ইউনিট 6 খুঁজে। আচ্ছা, সভা দারোয়ান দৌবাড়ি ইত্যাদি। শেষ উক্তি কার হচ্ছে? নবকুমারের মধ্য থেকে। তাহলে দেখুন প্রত্যেকটা পার্টের প্রথম উক্তিকার শেষ উক্তিকার এটাও কিন্তু আমরা জানতে পারলাম। তারপরে দেখুন দ্বিতীয় অঙ্কের প্রথম গর্ভাঙ্ক, যেটা কোথায় হচ্ছে? সভা। আবার এই সভায় কে কি কথা বলছে, ঠিক আছে। প্রথমেই পাচ্ছি ওরা সকল কর্মের লিড নিতে চায় ইত্যাদি, এরম ভাবে কিন্তু পরপর পরপর রয়েছে। আচ্ছা, এই আশা করি এখানটা একটু বোধহয় হেজি হচ্ছে। আচ্ছা, এই জায়গাটা একটু দেখুন যে নবর যে স্পিচটা ছিল সেখানে কি কি বিষয় প্রসঙ্গগুলো আনছে। আমি জানি না এখানটা আপনারা বুঝতে পারছেন কিনা, অনেকটা হালকা দেখাচ্ছে। তো আমি এটা বলে দিচ্ছি, জ্ঞান তরঙ্গিনী সভার ভাষণে যে বিষয়গুলো নবকুমার বলেছিল, কেন এরকম ভাবে লেখা 1 2 3 4, কারণ যেখানেই মনে হবে না কোনো সাজিয়ে লেখো প্রশ্ন আসতে পারে, মানে কোনো ঘটনা চলছে। যেমন আমি একটা উদাহরণ দিই, এর আগের বার যখন নেটের কোশ্চেনটা এসেছিল হচ্ছে আত্মভুক থেকে, সম্ভবত ইউনিট 5 এর ছোট গল্প, যেখান থেকে যে খুকি ছিল, খুকির যে অ্যাক্টিভিটি, যে কার্যকারিতা, সেখানে কিন্তু ছোট্ট 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 করে কাজগুলো দিয়েছিল, যে সে এটা করছে, তারপর সে ওটা করছে, তারপর সেটা করছে, মানে মোটামুটি ক খ গ ঘ করে সম্ভবত 5খানা ছিল, ঠিক আছে, এবং ওটাকে সাজিয়ে লিখতে বলা হয়েছিল। এবং ব্যাপারটা এতটাই মানে ছোট ছোট ভাবে তুলে দিয়েছিল, তো অনেকেই কনফিউশন হয়েছে। সম্ভবত পরবর্তীকালে এই কোশ্চেনটা নিয়ে আবার হয়তো চ্যালেঞ্জও হয়েছিল। যাই হোক, তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এটা কিন্তু এনটিএ ট্রেন্ড বা ইউজিসি নেটের ট্রেন্ড, এরকম ধরনের প্রশ্ন দিয়ে আমাদেরকে ঘাবড়ে দেওয়া। তাহলে আমরা যাতে না ঘাবড়াই, আমাদেরকে নিজেতেই আগে থেকে রেডি থাকতে হবে। মানে ওরা যদি ডালে ডালে চলে, আমাদেরকে পাতায় পাতায় চলতে হবে। তাই শুধুমাত্র লাইন বাই লাইন পড়ে গেলে কিন্তু চলবে না, তার পাশাপাশি আমাদের এই ট্রিক্সগুলো খেয়াল করতে হবে। যেমন জ্ঞান তরঙ্গিনী সভার ভাষণে যে বিষয়গুলো বলছিল, প্রথম যে প্রসঙ্গটা এনেছিল সেটা বিদ্যা বলে কুসংস্কার দূর করা। নেক্সট, পুত্তলিকা দেখে হাঁটু নোয়াতে না করা। 3 হচ্ছে দেশের সোশ্যাল রিফরমেশনের চেষ্টা করা। 4 আমি বলতে পারি মেয়েদের শিক্ষিত করা, স্বাধীনতা দেওয়া। 5 হচ্ছে জাতিভেদ তফাৎ করা, বিধবাদের বিবাহ দেওয়ার প্রসঙ্গ। এরপর 7 নম্বরে পাই পরাধীন ভারতবর্ষে স্বাধীনতার জন্য চেষ্টা করা। তার কথার মধ্যে কিন্তু এই প্রসঙ্গগুলোকে পাওয়া গেছে। এইখানেও ওই স্পিচটা আমি লিখেছিলাম
যেটা জেন্টালম্যান আমাদের সকলের হিন্দু কুলে জন্ম ইত্যাদি ইত্যাদি, এই স্পিচটা পাওয়া যাচ্ছে। আচ্ছা, রাত 9টা বাজে 5 মিনিট বাকি আছে, বোধ করি নব আর কালিয়ার এলো না। তাহলে টাইমিংটা মনে রাখতে হবে, 9টা বাজতে 5 মিনিট বাকি আছে, তাই তো 8:55 তার মানে। আচ্ছা, এইভাবে কিন্তু চলছে। এরপরে দেখুন আরেকটা বিষয় আমি দেখাই, যেটা হচ্ছে দ্বিতীয় গর্ভাঙ্ক। দ্বিতীয় গর্ভাঙ্কে চলে এলাম। জায়গাটা কোথায়? সেটা হচ্ছে নবকুমার বাবুর শয়ন মন্দির। এখানে যেই যেই জায়গাগুলো হচ্ছে, অর্থাৎ এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। আচ্ছা, আরেকটা ব্যাপার বলি, যখন দেখবেন কোনো নাটকের ক্ষেত্রেই বিশেষ করে এই ব্যাপারটা ঘুরবে, সেটা হচ্ছে কোন কোন ক্যারেক্টার রয়েছে পরপর পরপর। এরকম একটা না পরিবর্তন আমি অচলায়তনেও দেখেছি, সেটা বলছি। নবকুমার বাবুর শয়ন মন্দির, ঠিক আছে, দেখুন প্রসন্নময়ী, নৃত্যকালী, কমলা, হরকামিনী আসিন, এটাই না ঘুরিয়ে দিতে পারে। নৃত্যকালী, কমলা, প্রসন্নময়ী, হরকামিনী আসিন। তখন কিন্তু আমরা যেন মানে এই যে সাজানোটা থেকে ডিস্ট্র্যাক্ট না হয়ে যাই, না ভুলে যাই। এই জন্য এটাও আমাদেরকে বোল্ড করে লিখে রাখতে হবে, প্রসন্নময়ী, নৃত্যকালী, কমলা এবং হরকামিনী আসিন। যারা নেটের কোশ্চেন দেখেছেন তারা দেখবেন এরকম কিন্তু ট্রিকি কোশ্চেন এরা দেয়, এবং যদি এখন অবধি না দিয়ে থাকে ভবিষ্যতে দেওয়ার চান্সেস খুব হাই। সুতরাং আমাদেরকে ওরকম ভেবে রাখতে হবে। প্রথম উক্তি এখানে আমরা পাচ্ছি প্রসন্নর। এবার তাস খেলতে বসছে, এবার কে কি দান চালছে আর কি। প্রসন্ন কি দিয়েছিল? প্রসন্ন দিয়েছে কিন্তু চিরিতনের দহলা, ঠিক আছে। নৃত্য কি দিয়েছে? নৃত্য হচ্ছে টেক্কা। নৃত্যর হাতে কি রয়েছে? তার হাতে কিন্তু সাহেব রয়েছে। তাহলে এরকমও প্রশ্ন আসতে পারে। কমলা হচ্ছে বিবি, ঠিক আছে। কে কি দিল? এরপরে তাদের মধ্যে ওই চাল দেওয়া নিয়ে যে বচসা, সেখান থেকে কে কাকে কি বলছে, এইগুলো আমরা পরপর পরপর যে লাইনগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা আপনারা পড়তে পড়তেই বুঝতে পারবেন। আমি আর সব লাইন বলতে গেলে মানে ক্লাসটা 3 ঘন্টার হয়ে যাবে, তাই কিছু কিছু জায়গা জাস্ট বোঝাচ্ছি আমি। তারপরে এভাবে লিখলেন। শেষ উক্তি আমরা পেয়ে গেলাম হরকামিনীর। হর মানে হরকামিনী। মদ মাংস খেয়ে ঢলাঢলি করলেই কি সভ্য হয়, এই জায়গাটা। তারপরে হচ্ছে এই জায়গাটায় কিছুটা ইনফরমেশন লেখা, যে 1860-এর 31শে জুলাই হিন্দু প্যাট্রিয়টের প্রহসনটির ভাষা রসিকতার কথা উল্লেখ করেছিলেন কি, সেটা ইংলিশ কোটেশনটা রয়েছে। তারপরে হচ্ছে ইয়ং বেঙ্গল ইত্যাদি নববাবুদিকে, এটা আমরা জানি। তারপরে হচ্ছে প্রবাদ প্রবচন। এবার অনেকগুলো প্রবাদ প্রবচন আমরা পাবো, যেমন দেখুন কুবের সর্দার কে বলেছিল? গৃহিণী। কলির রাজধানী কর্তা। কলিকালের মেয়ে কথাটা বলেছিল গৃহিণী। সে রাবণও নাই, সে সোনার লঙ্কাও নাই, নব, এরকম। তারপরে কিছু জায়গা, কোন কোন জায়গার প্রসঙ্গ আমরা পাই, কেন এই জায়গাটা মনে রাখতে বলছি, দেখুন এই প্রসঙ্গগুলো আমরা জানবো এবং কি ক্ষেত্রে এসছে সেটাও বুঝতে হবে। গড়ানহাটা, গড়ানহাটার প্রসঙ্গ আমরা কোথায় পেলাম? একদম প্রথমে পেয়েছিলাম যখন কালী কথাটা বলছিল, গড়ানহাটার চুকরিবিন্দি, তাই তো, ওই জায়গাটাতে। তারপর শিকদারপাড়া স্ট্রিট, আর যেখানে তাদের ওই সম্মেলন ইত্যাদি। তারপরে চলে এলো নিকুঞ্জবন, বাঁশবেড়ে বৃন্দাবন ইত্যাদি। এইবার এইটাই না এগিয়ে পিছিয়ে দিতে পারে এই স্থানগুলো, কোনটা আগে হবে? গড়ানহাটা আগে হবে নাকি নিকুঞ্জবন, নাকি বাঁশবেড়ে, নাকি বৃন্দাবন, নাকি শিকদারপাড়া? তাহলে জায়গাটার নামও কিন্তু আমাদের মনে রাখতে গেলে আমাদের এইভাবে পড়তে হবে, যে প্রথম অঙ্কের প্রথম গর্ভাঙ্কের ঘটনাটা কি ছিল, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। যেই যেই শব্দ ব্যবহার হয়েছে তার অর্থ দেখবেন নিচেই লেখা রয়েছে। ওগুলো আমি, এগুলো ধরুন মানে আপনারা এটা এরকম করতে পারেন বোঝার সুবিধার্থে, এরকম দাগ দিয়ে দিয়ে আপনারা শব্দটা লিখলেন এবং শব্দটার অর্থগুলো লিখে নিলেন, তাহলে বোঝা গেল যে কসবি মানে বেশ্যা, থোড়া মানে একটু ইত্যাদি। আচ্ছা, এরপর কিছু জিনিসের মানে জানাটা খুব প্রয়োজন। রোদ ফেরা মানে কি? পাহারা দিয়ে পরিক্রমণ করা। ট্রাইফলিং মানে তুচ্ছ কথা। মরাল কারেজ নৈতিক সাহস। আই সেকেন্ড দ্য রেজলিউশন, আমি এই প্রস্তাব সমর্থন করি ইত্যাদি। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এটা বলবো আমি, আপনারা সবটার জন্য করবেন। সবটার জন্য মানে হচ্ছে কিরকম বলছি, যে কোনো নাটক হোক, গল্প হোক, এইভাবে করবেন। আমি প্রবন্ধ কি করে পড়তে হয় এই ক্লাসটা আমি করিয়েছি, ইউনিট 7-এর প্লেলিস্টে দেখে নেবেন। সেখানে কিন্তু আমি ডিটেলে বলেছিলাম যে রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র,
তারপরে হচ্ছে আপনার আমার জীবনী, যেখান থেকে প্রতিবার কিছু না কিছু প্রশ্ন আসে, ওই জায়গাগুলো থেকে আমরা কিভাবে নোট করব বা কিভাবে পড়ব। এখানে তারই একটা রূপ আমি দেখাচ্ছি। এখানে দেখুন প্রথম অঙ্কের প্রথম গর্ভাঙ্ক কোন জায়গায় হয়েছিল, নবকুমার বাবুর গৃহ। চরিত্র কি কি ছিল সেখানে, নবকুমার, কালীনাথ, বোদে বা বৈদ্যনাথ কর্তা। প্রথম উক্তি কার ছিল, কালীনাথের। এবার এই জায়গাটা যদি এখানে গান থাকতো গান লিখতাম, গান নেই। গুরুত্বপূর্ণ উক্তি বা প্রসঙ্গ দেখুন, প্রথমে আমরা পাচ্ছি গড়ানহাটার গোদাপ্যারি, যার বাড়িতে গিয়ে একদিন মদন আর কালী গিয়ে খুব মজা করেছিল। মদন গোদাপ্যারির বাড়িতে গিয়েছিল কালীর সাথে। উইলসনের আকড়ার প্রসঙ্গ এখানে পাবো, বিন্দি, গোদাবেরির ছুকরি, কৃষ্ণপ্রসাদ ঘোষের প্রসঙ্গ পাবো। কি কি প্রসঙ্গ পাচ্ছি, শ্রীমদ্ ভাগবত গীতা, গীত গোবিন্দ, বৈষ্ণবদের ধর্মগ্রন্থ, জ্ঞান তরঙ্গিনী সভার কথা এখানে পাচ্ছি। ঠিক আছে, কোথায় হয় সেই প্রসঙ্গ কিন্তু বলা হয়েছে। এরপরে দেখুন আবার এরকম ভাবে প্রথম অঙ্কের দ্বিতীয় গর্ভাঙ্ক, ঠিক আছে, শিকদারপাড়া স্ট্রিট, এখানে কার ক্যারেক্টার আমরা পাচ্ছি, মাতাল, সার্জন, ঠিক আছে, এইভাবে পরপর পরপর রয়েছে। এবার কে কি কথা বলছে এটা রয়েছে। নেক্সট হচ্ছে দেখুন, পরেরটা চলে গেলাম, দ্বিতীয়ের প্রথম সভা, কারা কারা রয়েছেন, বলাই, শিবু, চৈতন, মহেশ, এইভাবে। আমি আগের দিন আপনাদের যখন একে কি বলে সভ্যতা পড়িয়েছি, ওই জায়গায় আমি অলরেডি বলে দিয়েছি, সেটা আমি আর রিপিট করতে চাইছি না। শুধু এই কারণেই বলছি, যারা ক্লাসটা দেখেননি তারা একটু দেখে নেবেন। ওখানে আমি বলেছি কিছু কিছু প্রসঙ্গ আমাদের কিভাবে ভাবতে হবে। যেমন বাবাজি যখন যখন যার যার সাথে দেখা করছে না, করছে পরপর কার কার সাথে দেখা হলো, প্রথমে কার সাথে দেখা হলো, পরে কার সাথে দেখা হলো, মানে দেখা হলো মানে ধরুন সে গেল শিকদারপাড়া স্ট্রিট, সে তাদের জ্ঞান তরঙ্গিনী সভা খুঁজতে যাচ্ছে। খুঁজতে যাওয়ার পর প্রথমে ধরুন কথার কথা বলছি, মাতালের সঙ্গে দেখা হলো, মাতাল তাকে একটা কিছু প্রশ্ন করলো এবং তার পরিপ্রেক্ষিতে সে মানে জয় রাধে বা এরকম বলে কিছু উক্তি বললো। তো সেই জায়গাটা, এই উক্তিগুলো যদি আমাদের এগিয়ে পিছিয়ে দেয় না, কোনোটা সামনে কোনোটা পেছনে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না, কারণ সবকটাই বাবাজির বক্তব্য এবং এরকম কথা সবাইকেই বলতে পারে। তাহলে কোনটা কোনটা বলেছে, কাকে কাকে বলেছে, তাহলে কোনটা আগে কোনটা পরে, ওই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। কিভাবে পড়তে হবে পড়ার সময় আমি কিন্তু বলে দিয়েছিলাম। আর আরেকটা প্রসঙ্গ সম্ভবত যদ্দূর আমার মনে পড়ছে যে এটা পড়তে গিয়ে, হ্যাঁ, ওই বাবাজির ইন্ট্রোডাকশন কাদের সাথে, মানে কথা হচ্ছে কাদের সাথে এবং তারা কি কথা বলছে, তার থেকেও বড় কথা বাবাজি কি রিপ্লাই দিচ্ছে তার পরিপ্রেক্ষিতে। এখান থেকে কিন্তু একটা সাজিয়ে আসার প্রশ্ন থাকে বা একটা গুলিয়ে দেওয়ার জায়গা থাকে। তো ক্লাসটা যদি না করে থাকেন করে নেবেন, তাহলে দেখবেন আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপরে ঠিক এখানে একটা গান রয়েছে, এই যে দেখুন গানটার জায়গায় গান লিখে দিলাম। পয়ধরির গান রয়েছে, রাগিনী শঙ্করা, তালখ্যামটা, এখন কি আর নাগর তোমার, ইত্যাদি। এইবার আমি একটু বলি, এই গড়িয়ার নাহসা কি রয়েছে শিবুর কণ্ঠে, তবে এটাকে গান হিসেবে ঠিক ধরা যায় না কিন্তু। মানে আমি গানের জায়গায় লিখেছি ঠিকই, কিন্তু ওই নাটকে গান লেখা ছিল বলে, কিন্তু সম্ভবত একে গান হিসেবে ধরার কোনো মানে নেই, কারণ গান হলে তো অনেকখানি হবে, 2-3 লাইন অন্তত আমরা পাবো, কিন্তু এটা একটু রসিকতা করেই মজা করেই বলা শিবুর, ঠিক আছে, তবু আমরা এখানে লিখেছি। মেন যে কথাটা বলার সেটা হচ্ছে এই যে পয়ধরির যে গানটা রয়েছে, এই গানটা না আমি এখানে এক লাইন লিখেছি শুধু মনে রাখার জন্য যে এই জায়গাতে গানটা রয়েছে, কিন্তু আপনারা নোটের একদিকে কাজ করবেন, পারলে গানটা পুরোটা লিখে নেবেন, কারণ গানটাও কি হয়েছে এগিয়ে পিছিয়ে দিয়ে আপনাকে হয়তো বলতে পারে কোনটা আগে হবে কোনটা পরে হবে। তো গানটা থেকেও সাজিয়ে দেওয়ার প্রশ্ন রয়েছে। আপনারা হয়তো ভাববেন যে এত মানে মোটামুটি সোজাই নাটকটা, এই প্রহসনটা, সেখানে এত ট্রিকি কোশ্চেন কি করে, আমি ভাবছি আসলে কি হয়েছে বলুন তো। আমি বেশ কিছুবার পরীক্ষাও দিয়েছি এবং এই কারণে আরো পরীক্ষা দিয়েছি বা দেওয়ার চেষ্টা করি যাতে নতুন ট্রেন্ডটা কি বোঝা যায়, এবং তার সাথে সাথে হচ্ছে নিজের পরীক্ষা যখন আমি বসবো তখন আপনারা কি ফেস করছেন, বা একটা কোশ্চেন পেপার পরবর্তীকালে দেখা আর পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষায় বসে ওটাকে ফেস করা, দুটো পুরোপুরি আলাদা বলে আমার মনে হয় এবং আমার বেশ ভালোই লাগে, মজাই লাগে। তো সেক্ষেত্রে যাই হোক, তো সেক্ষেত্রে কোশ্চেন পেপারটাও আমি বুঝি, আচ্ছা এরকমভাবে এবার ট্রিক করছে বা কিছু করছে, তো এটা বোঝা যায়। এবং এরকম কোশ্চেন শুধু দেখা নয়, মানে শুধু যে দেখতে যাওয়া বা পরীক্ষায় বসা সেটা নয়, প্রিভিয়াস ইয়ার যদি আপনারা দেখুন বা ঘাঁটতে থাকেন,
তাহলে আপনারা অ্যানালাইসিস করতে পারবেন যেভাবে আমি করছি, যে এরকমভাবে ওরা দিলেও দিতে পারে বা ভাবলেও ভাবতে পারে। ঠিক আছে? আচ্ছা, গুরুত্বপূর্ণ উক্তি কি কি রয়েছে রয়েছে আচ্ছা, তারপরে চলে এলাম পরেরটা, নবকুমার বাবু শয়ন মন্দির। এরপরে কাদের কাদের প্রসঙ্গ এখানে পাচ্ছি, এই প্রসন্নময়ী, হরকামিনী ইত্যাদি। কি কি চিরিতনের রঙের প্রসঙ্গ, তাস খেলার প্রসঙ্গ, প্রসন্ন দেয় চিরিতনের দহলা, নিত্য টেক্কা, কমলা বিবি, শ্রীবৃন্দাবন, রামমোহন, কলিকাতা নগর ইত্যাদির প্রসঙ্গ আমরা পাবো। এবার এখানেও হতে পারে রামমোহনের প্রসঙ্গটা কার মুখে শুনতে পাই, কলিকাতা নগরের প্রসঙ্গটা কার মুখে শুনতে পাই, শ্রীবৃন্দাবনের প্রসঙ্গটা কার মুখে শুনতে পাই। মানে মোট কথা আমি বলতে চাইছি, যখন আপনারা কোনো নাটক হোক, গল্প হোক, যে কোনো কিছু পড়বেন না, ওটার পুরো পোস্টমার্টম করে দেবেন। পোস্টমার্টম যদি না করেন, মানে একদম ছিঁড়ে বিড়ে যেটা দেখা বলে আর কি আদতে, ওরকম ভাবে না করলে, মানে এখন যা কোশ্চেন করছে সেই কোশ্চেনের সঙ্গে মানে পেরে ওঠাটা কিন্তু সম্ভব নয়, এটা আমার খুব মনে হয়। তো এই জন্য আর কোশ্চেন অ্যানালাইসিস করাটা খুব প্রয়োজন, কি কি আসতে পারে, কিরকম ট্রেন্ডে চলছে। এই জন্য সব থেকে বড় হচ্ছে প্রিভিয়াস ইয়ার সলভ করো, পরীক্ষা দিয়ে যাও। আমি আপনাদের পরীক্ষা নিচ্ছি, চেষ্টা করছি আরো যতটা হোক পরীক্ষার আগে, মানে আসল পরীক্ষার আগে যেন অনেকগুলো পরীক্ষা আপনারা দিয়ে নিতে পারেন, সেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দিয়ে করার চেষ্টা করছি। তার সাথে সাথে আমি কিছু কোশ্চেন নিজে বানানোর চেষ্টা করছি, যেটা নেট সেট দুটোর জন্যই উপযোগী হবে। কারণ সেটের যে কোশ্চেন, সেরকম কোশ্চেনও কিন্তু নেটে আসে, তাহলে সেগুলো তো আমাদের পারতে হবে। শুধুমাত্র বড় বড় ট্রিকি কোশ্চেন অ্যাটেন্ড করতে গিয়ে অনেক সময় আমরা দেখতে পাই খুব ছোট 4টে অপশনের উত্তরও আমরা ভুল করে এসেছি, সেটাও যেন না হয়। তাই দুটো দিকে প্র্যাকটিস আমাদের প্রয়োজন। তা আমি চেষ্টা করছি আপনাদের পরীক্ষা নিতে। অবশ্যই আপনারা ক্লাস যারা সাবস্ক্রাইব করেছেন দেখতে নিশ্চয়ই পাচ্ছেন, নোটিফিকেশন যাচ্ছে। তো তাদেরকে বলবো অবশ্যই চেষ্টা করুন পরীক্ষাটা দিতে, কারণ আমি খেটে কষ্ট করে টাইপ করে হোক আমি কোশ্চেন করছি ঠিকই আপনাদের জন্য, আপনাদের ভালোর জন্য, এবং আপনাদের উচিত নিজেদের ভালোটা বোঝা। তাই বলবো প্রত্যেকে একটু কমেন্টে আমাকে অ্যান্সারগুলো অন্তত জানান, যে আপনারা আদৌ পারছেন কিনা, পড়ছেন কিনা, বুঝতে পারছেন কিনা, বা কোন কোশ্চেনের কোন অ্যান্সার হতে পারে। এমন তো না যে পরীক্ষা নিচ্ছি তার উত্তর আপনারা কেউ জানেন না, এটা তো হতে পারে না। আমি তো বলবো এখানে যারা রয়েছেন তার 99% হয়তো জানেন যে উত্তর কি হবে, এই পজিটিভ দিকটাই আমি জানবো আপনাদের। সেখানেই আপনারা আদৌ উত্তরটা দিতে পারছেন কিনা, ভুল হলেও তো কোনো সমস্যা নেই, সেটাও তো ক্ল্যারিফিকেশন আমি দিয়ে দেবো বা বলে দেবো। অবশ্য পরবর্তী ক্লাসে আমি বলেও দিই যে কোনটা কোনটা সঠিক উত্তর হবে। কিন্তু আপনারা যদি একটু কোঅপারেট করেন, আপনারা যদি কমেন্ট করেন অন্তত, কারণ এর তো সামনাসামনি কথা বলাটা সম্ভব হচ্ছে না। তো কিছু যদিও আমি লাইভ ক্লাস দিয়েছি, যাই হোক, তো এই হিসাবে আমি বলবো যদি আপনারা কমেন্টের মাধ্যমেও জানান, আমি কিন্তু এটা বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা পড়াশুনো করছেন, সিরিয়াস আছেন পরীক্ষার জন্য এবং পড়ছেন। সেটা আপনারা যে কোনো পরীক্ষার জন্য পড়ুন। এখন আমি একে কি বলে সভ্যতা এই নাটকটা দেখিয়ে এটা বোঝানোর চেষ্টা করলাম যে নোট কি করে বানাতে হয়। ঠিক এইরকম প্রচ্ছদেই কিন্তু গল্পের নোট হবে, ঠিক এরকম ভাবেই আপনারা কি বলছে উপন্যাসের নোট করবেন, কাব্য কবিতার নোট করতে পারেন, গুরুত্বপূর্ণ লাইনগুলো, কাব্যগ্রন্থ কি তার সম্পর্কে একটু লিখে নিলেন, ঠিক আছে। আর এই যে লাস্টের যে ছকটা একদম আমি মানে এই যে দেখালাম একদম লাস্টে যে ছকটা, এই ছকটা প্রত্যেকটার জন্য গুরুত্বপূর্ণ, প্রত্যেকটার জন্য। মানে এখানে যেমন অঙ্ক, গর্ভাঙ্ক, স্থান ইত্যাদি রয়েছে, উপন্যাসে সেটা হয়তো ধরুন পুতুল নাচের ইতিকথা, সেখানে পরিচ্ছেদ ভাগ রয়েছে, আপনি প্রথম পরিচ্ছেদে কি কি চরিত্র পাচ্ছেন চরিত্রগুলো একটু লিখে নিলেন, ঠিক আছে। পাশে আপনি কি করলেন, গুরুত্বপূর্ণ উক্তি না করে আপনি করতে পারেন গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে একদম প্রথমেই যাকে দেখতে পাচ্ছি আমরা, হারু ঘোষ মারা যাচ্ছে বা এই ঘটছে, এইভাবে একটা ছক করে নিলে কি হবে। বা আরেকটা কাজ করতে পারেন, ওই ছকটা করে নিয়ে পাশে একটা ঘটনা লিখতে পারেন। মানে প্রথম পরিচ্ছেদে পুতুল নাচের ইতিকথায় কি ঘটনা ঘটেছিল ছোট্ট করে একদম জিস্ট, মানে একদম হারু ঘোষ মারা গেল, তারপর এগোচ্ছে। এবার পরপর লেখার দরকার নেই যে হারু ঘোষ মারা গেল তারপর তার বডি নিয়ে তার বাড়ি যাওয়া হলো, তারপর তাহলে তো উপন্যাস, আপনি উপন্যাস লিখে ফেলবেন। আমি বলতে চাইছি কি নোট, সে মারা গেল বজ্রাঘাতে, সেই সময়টা কি ছিল, বর্ষাকাল ছিল, গুরুত্বপূর্ণ জায়গা, প্রশ্ন এসেছিল। আচ্ছা, তারপরে ওখানে কোন কোন মৃত্যুর কথা পাই, চণ্ডী বা কার মৃত্যুর কথা পাই, চণ্ডীর মায়ের কথা পাই, এই এই জায়গাগুলোকে, ঠিক আছে।
তারপর কি হলো, ছোট্ট করে একটুখানি লিখে নিলেন ওই পৃষ্ঠার মধ্যেই প্রসঙ্গগুলো। তাহলে কি হবে, পরীক্ষা দিতে যাওয়ার আগে যদি পুতুল নাচের ইতিকথা বইটা আপনার সামনে নাও থাকে, ঠিক আছে, আপনি কি করলেন, এই জায়গাগুলো একবার দেখে নিন। আচ্ছা, প্রথম পরিচয়তে কি ছিল, ও এই চরিত্র ছিল, আচ্ছা ঘটনাটা এটা ছিল, আচ্ছা বুঝতে পেরেছি। আর উক্তিগুলো কি, এই যে যেরকম ভাবে আমি লিখেছি, এই যেরকম ভাবে, ঠিক এরকম। এই যে দ্বিতীয় গর্ভাঙ্ক, সেখানে ধরুন প্রথম পরিচ্ছেদ, পরপর পরপর গুরুত্বপূর্ণ জায়গাগুলো এরকম ভাবে লিখতে লিখতে গেলেন যেরকম আমি লিখলাম। হ্যাঁ, নোটটা করতে একটু তো সময় লাগবেই, ঠিক আছে, কিন্তু এইরকম ভাবে যদি নোট আপনারা বানিয়ে নেন যে কোনো পরীক্ষার জন্য, ভেবে দেখুন, নেট হোক, সেট হোক, পিএসসি হোক, এসএলএসটি হোক, টেট হোক, যাবতীয় পরীক্ষা, পেপার 1, পেপার 2, দুটোর জন্যই কিন্তু জাস্টিফাই করে। হ্যাঁ, পেপার 1 এরকম ক্যারেক্টার লেখার কিছু নেই, কিন্তু পেপার 1-এও তো অনেক জায়গা রয়েছে যেগুলো আমাদের আলাদা আলাদা করে মুখস্থ করতে হয় বা জানতে হয়। বিশেষ করে হায়ার এডুকেশন, ইএনভিএস এ অনেকটা তথ্য আমাদেরকে ইনফরমেশন মনে রাখতে হয়। তাই আমরা যদি একটু ছক করে এভাবে পড়ি তাহলে কিন্তু আমাদের পক্ষে ইজি হয়ে যায়। এইটা বলবো করতে। আরেকটা জিনিস আমি করতে বলবো, ক্লাসটা বোধহয় একটু বড় হয়ে যাচ্ছে, আচ্ছা আমি লাস্ট একটু বলে নিই, তারপর বাকিটা নয় আমি অন্য ক্লাসে বলবো। সেটা হচ্ছে আপনারা যেটা করবেন, বিশেষ করে গ্রন্থ মানে গল্প গ্রন্থের নাম মানে গল্পটার নাম, তার যে সোর্সটা মূল সেটা লিখলেন, কোন পত্রিকায় ওই গল্পটা আগে লেখা হয়েছিল সেই পত্রিকার নামটা লিখলেন, এবং যখন গল্প গ্রন্থে ছাপানো হয়েছিল গল্প হিসাবে সেটা কোন সাল। এই রকম ভাবে কাব্য কবিতার ক্ষেত্রেও তাই, কাব্যগ্রন্থ, মূল কাব্যগ্রন্থ কি, ঘরের ইয়ে কি, খসড়া, ঠিক আছে, এইভাবে আমি বলতে চাইছি। তো এইভাবে করে 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 করলে কি হবে, যখন এরকম ভাবে মূল কাব্যগ্রন্থ বা মূল এই গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, দেখবেন আমাদের রবীন্দ্রনাথের ছোট গল্প থেকে বেশ কোশ্চেন এসেছিল, দুরাশা সালটা কত, আমরা দুরাশা খুব ভালো করে পড়েছি গল্প, এইভাবে হয়তো খেটেছি, লাইন বাই লাইন পড়েছি, হঠাৎ করে দেখলাম কি দিয়ে দিল, যা বাবা, হয় দিয়ে দিল পত্রিকাতে কবে প্রকাশিত হয়েছে বা কোন পত্রিকা, বা দিয়ে দিল কোন গল্প বা সামথিং। এবার আমরা ভাবলাম এত কিছু পড়লাম আর দিল ওটা, তাহলে ওটাই কিন্তু আমি স্কিপ করে গেছি বলে আমার 2 নম্বর কি 4 নম্বর চলে গেল। এইটা কিন্তু মাথায় রাখতে হবে যে এরকম স্কিপ করা কিন্তু যাবে না, ঠিক আছে। তাই এরকম অনেক বিষয় হয়েছে আপনাদের বলার, বললে আমি শেষ করতে পারবো না। তবে এই হচ্ছে আমার দেখানোর বিষয়, যারা যারা জানতে চাইছিলেন যে নোট কিভাবে বানাতে হয় ম্যাম, বা কিভাবে আমি একটা স্টাডি মেটেরিয়াল তৈরি করব, আমি বলবো এইটা হচ্ছে স্মার্ট ওয়ে স্টাডি মেটেরিয়াল তৈরি করার। একবার যদি বানিয়ে নিতে পারেন তাহলে আর ভবিষ্যতে আমার মনে হয় না বানানোর কোনো প্রয়োজন পড়বে। তারপরে যখন আপনারা 1-2 বার আবার নাটকটা পড়বেন, অবশ্যই বানিয়ে নিয়ে পাশে 2-3টে পৃষ্ঠা রেখে দেবেন, রেখে দিয়ে পরবর্তী নাটকের আবার নোট লিখতে শুরু করবেন। দেখবেন আবার যখন পড়বেন না তখন দেখবেন আরো ইনফরমেশন পাচ্ছেন, মনে হবে না এটাও তো ইম্পর্টেন্ট। কেন বলুন তো, তখন অলরেডি আপনি কিছু প্রিভিয়াস ইয়ার দেখে ফেলেছেন এবং আপনার মনে হচ্ছে আচ্ছা আমি তো এভাবেও ভাবতে পারি, বা এনটিএ তো এভাবেও কোশ্চেনটা দিতে পারে, তাহলে কেন না ওটাও আমি নোটে ঢুকিয়ে দিই, বোঝা গেল। তো এইভাবে আপনি কি করতে পারেন, তখন আপনি আবার কিছু কিছু জায়গা নোট করলেন, তাই অবশ্যই পাশের সাইডে কিছু জায়গা অবশ্যই রেখে দেবেন। এইভাবে আশা করি আমি বোঝাতে পেরেছি। আমাকে অবশ্যই, আমি রিকোয়েস্ট করব আপনারা কমেন্টে আমায় জানাবেন বুঝতে পারলেন কিনা, যদি না বুঝতে পারেন অবশ্যই আমি বুঝিয়ে দেওয়ার আবার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই রাখি, ধন্যবাদ সকলকে। সকলে খুব খুব ভালো করে পড়াশোনা করুন। এর মধ্যে কি করে ফর্ম ফিল আপ করতে হবে, কি করতে হবে, এগুলো আমি ক্লাস করিয়ে দিয়েছি। যারা যারা ফর্মটা ফিল আপ করতে পারছিলেন না, অসুবিধা হচ্ছিল, আমি বলবো ওটা একবার দেখে নিন, বুঝতে পারবেন। এমনকি আমার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, প্লেলিস্ট কি করে খুলতে হয়, কোথায় গিয়ে পোস্ট করি, কোথায় গিয়ে পিএইচডি বা জব রিলেটেড পোস্ট আমি করি, কোশ্চেন করি প্রতিদিন আমি 5-6টা করে, এই সমস্ত বিষয় একটা ডিটেল আমি কিন্তু আপনাদের ভিডিও দিয়েছি, দেখতে পাবেন আপনারা যে কিভাবে মানে এক্সপ্লোর করবেন ইউটিউব চ্যানেলটাতে, কি করে খুলে বার করবেন। তো পারলে আপনারা ওটাও দেখে নিতে পারেন, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, বুঝতে পারবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে।